বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাতের সাবেক রোকন সদস্য আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। আজ সকালে তিনি হাজির হয়েছেন। এর আগে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সময় মিথ্যা মামলা দেয়া হয়েছিল এবং তাকে যুদ্ধ অপরাধী সাজিয়ে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছিল তৎকালীন সরকার। এরপর জানাবো, বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারের সদস্যদেরকে একে একে ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত। এদিকে সাবেক ও বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরু আজ। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধের অভিযোগ রয়েছে। জানাবো, নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতা নিহত। চট্টগ্রামের পটিয়ায় এক বিএনপি নেতা মারা গেছেন। এক নারীকে বাঁচাতে গিয়ে তার মোটরসাইকেল উল্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ জানাবো, কেন এতটা ভয়ঙ্কর জঙ্গল সলিমপুর। বাংলাদেশের মধ্যে নতুন আরেকটি দেশ যেখানে নিয়ন্ত্রণ নেই প্রশাসনেরও এবং সরকারেরও। এই ঘটনায় ঘটেছে যেখানে র্যাবের এক কর্মকর্তাকে হত্যা করেছে সন্ত্রাসীরা এবং বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছে তারা আইসিইউতে ভর্তি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। চট্টগ্রামের এই জায়গায় কেন সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাতের সাবেক রোকন সদস্য আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছে। আজ সকালে তিনি হাজির হয়েছেন। এর আগে গত বছরের 22শে অক্টোবর পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা 2 শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। আদেশে তার বিরুদ্ধে প্রচণ্ড দণ্ডাদেশ আদেশের আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের সত্ত্বে 1 বছরের জন্য স্থগিত করা হয়। মাওলানা আবুল কালাম আজাদকে 2013 সালের 21শে জানুয়ারি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন এবং বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন যেন করে তার সাজাটা যাতে করে উচ্চ আদালত থেকে কিভাবে কমানো যায়, কারণ তার মৃত্যুদণ্ড সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, উক্ত ব্যক্তি জানিয়েছেন যে তার বাবাকে হত্যার পেছনে আবুল কালাম আজাদের কোনো হাত নেই, বরঞ্চ তার নামে মিথ্যা মামলা করতে উৎসাহিত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এজন্য তিনি এই ধরনের মিথ্যা মামলা করেছিলেন চাপে পড়ে। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগের সরকার নেই, সুতরাং কোনো নিরপরাধ মানুষের যেন ফাঁসি না হয় সেই ব্যাপারটি সবাইকে দেখভাল করতে হবে বলে বলা হয়েছিল এবং সে অনুযায়ী কাজ করা হয়েছে।
বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে কূটনৈতিক পরিবারের সদস্যদেরকে ভারতে ফিরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকা। তারা জানিয়েছে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে যে ভারতের নাগরিকেরা বিভিন্ন দূতাবাসে কর্মরত রয়েছে তাদের পরিবারের সদস্যগুলোকে ভারতে ফিরে নেওয়ার ব্যবস্থা করেছে সরকার। যদিও এটি কোনো নতুন প্রক্রিয়া নয়, কারণ তাদের নন পারিবারিক বাদে তাদেরকে পারমিট দেওয়া হয়েছে, পরিবার সহ নন ফ্যামিলি পারমিট দেওয়া হয়েছে তাদেরকে। তাদের পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করার কোনো সুযোগ দেওয়া হয়নি। বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড মূলত অনেক আগে থেকেই ছিল, তাই বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ যেসব এলাকায় ভারতের দূতাবাস এবং উপদূতাবাস রয়েছে সেসব জায়গাগুলোতে মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে কূটনৈতিকদের পরিবারের সদস্যদেরকে ভারত নিরাপত্তার অজুহাত দেখে ফিরিয়ে নিচ্ছে। তবে এ বিষয়টি নতুন কোনো ঘটনা নয়, এর আগেও তারা এমনটা বেশ কয়েকবার করেছিল। এবারও তার ব্যতিক্রম কোনো কিছু ঘটছে না। বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে তখন তার একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে মোটামুটি কথা হাত মিলিয়েছে। সেই বিশেষ রাজনৈতিক দলের কাছ থেকে যদি তারা সুবিধা পায়, আবারও নতুন করে তারা বাংলাদেশে পরিবার সহ কূটনৈতিকদের বসবাসের সুযোগ দিতে পারে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা, সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরু আজ। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলেও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধ করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ বিষয়ে আদেশ দেবে। মামলার আসামি জুনায়েদ আহমেদ পলককে কারাগারে থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এর আগে গত 15 জানুয়ারি পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার পক্ষে উপযুক্ত প্রমাণ তুলে ধরতে পারেনি, তাই আসামির অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান তিনি। এরপর জয়ের আইনজীবী মঞ্জুর আলম তার পক্ষে বক্তব্য তুলে ধরেন। তিনি জয়কে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন, যদিও তারা সবাই রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগকৃত আইনজীবী। তারা যে ধরনের কথাবার্তা বলছে আসলে এই কথাবার্তার সঙ্গে একত্রতা প্রকাশ করে তাদেরকে ফেরত আনার ব্যাপারটি আসলে আদতে হবে কিনা সে বিষয়টি দেখা হচ্ছে। অনেকেই বলাবলি করছে যে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যেহেতু যুক্ত রয়েছে তারা, সুতরাং তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই কথাই বলা হচ্ছে এবং সে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলে জানানো হয়েছে এবং এই মামলায় জুনায়েদ আহমেদ পলককে যথাযথ শাস্তি যেন দেয়া হয় সেটি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী। জঙ্গল সলিমপুর যেন বাংলাদেশের ভেতর আরেকটি দেশ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর, যেটিকে অনেকেই দেশের ভেতর আরেকটি দেশ এবং সন্ত্রাসীদের আড্ডাখানায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বর্ণনা করেন। মূলত এর দুর্গম পাহাড়ি ভূ প্রকৃতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে তুলনামূলকভাবে কঠিন, তাই কার্যত এটি অপরাধীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। আজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক ডিজি একেএম শহীদুর রহমান নিজেও বলেছেন, জঙ্গল সলিমপুর যা একটি সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। হঠাৎ করে বাংলাদেশের জঙ্গল সলিমপুর নিয়ে আলোচনার কারণ, গত 19 জানুয়ারি কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে, কিন্তু শেষ পর্যন্ত র্যাবের সদস্যরাই সেখানে হামলার শিকার হয়ে ফেরত চলে আসে। শুধু তাই নয়, ওই হামলায় র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছে, আরও 3 জন র্যাবের সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার র্যাব পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তাদের এই জোরালো অভিযান শেষ পর্যন্ত কতটা সফল হবে তা এখনোই বলা কঠিন। কেননা কঠিন তা বুঝতে হলে ফিরে তাকাতে হবে জঙ্গল সলিমপুরের ইতিহাসের দিকে। মাইকে ঘোষণা দিয়ে র্যাবকে আক্রমণ, র্যাবের উপর যেভাবে হামলা চালানো হয়েছে তার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে
সেখানে দেখা গেছে কিছু লোক র্যাবের দুটি মাইক্রোবাসকে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া করছে এবং গাড়ির গ্লাস ভাঙচুর করছে, র্যাবকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালাচ্ছে। হামলাকারীরা এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্য এবং র্যাবের অস্ত্র ছিনিয়ে নেয়। র্যাবের উপর হামলার সময় হামলাকারীরা মসজিদের মাইকের গেট বন্ধ করার ঘোষণা দেয়। র্যাব জানায় অন্তত 400 থেকে 500 জন মিলে এই হামলা চালানো হয়েছে। হামলায় নিহত র্যাব কর্মকর্তার নাম মোতালেব, তিনি র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত। এই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। কারাই হামলা করেছিল? বিবিসি বাংলা জানতে চাইলে তিনি বলেন, এরা ইয়াসিন গ্রুপের মানুষ। তারা 4-5 জন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করার জন্য গিয়েছিলাম আমরা। জঙ্গল সলিমপুর নামটি শুনলে মনে হয় এটি দূরের কোনো দুর্গম এলাকা, কিন্তু বাস্তবে চট্টগ্রাম শহর থেকে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নটির পূর্বে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়জিদ থানা। চট্টগ্রাম নগরের বায়জিদ বোস্তামি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এশিয়ান উইমেন ইউনিভার্সিটি এর সঠিক বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত 3100 একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর নামক এলাকাটি অবস্থিত। এটি বাংলাদেশের সব থেকে বেশি পছন্দ অপরাধীদের, এমনটাই জানা গেছে, কারণ ওই এলাকায় আসলে অপরাধীরা বাসা বেঁধেছে। কেন এটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটিকে উদ্ধার করার চেষ্টা হয়েছিল, কখনো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে, কখনো বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়নের অজুহাতে। জেলা প্রশাসক ও গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় 2022 সালে একবার র্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয় এবং ওই বছরই সলিমপুরে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে জেলা প্রশাসনের লোকদের বাধা দেয়া হয়। একই বছর আলীনগরে অবৈধ বসতি ভাঙতে গেলে আলীনগরের সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। ওই সময় জঙ্গল সলিমপুর এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের শাখা, মডেল মসজিদ, নব থিয়েটার সহ বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ সরকারের হাতে না থাকায় প্রকল্পগুলো এখনো কোনো অগ্রগতি হয়নি। এর আগের বছরও জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার চেষ্টা করে, তখন প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলা করে ওই এলাকার বাসিন্দারা।